কার্যকর হলো যুক্তরাষ্ট্রে ৬ মুসলিম দেশের আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা। ভিসা দেওয়ার ক্ষেত্রে মার্কিন প্রশাসনের নতুন নীতিকে চ্যালেঞ্জ করে হাওয়াই আদালতে মামলা। সৌদি আরবে অবৈধভাবে বসবাসরতদের জন্য সাধারণ ক্ষমার মেয়াদ বাড়ল আরও ৩০ দিন। এরই মধ্যে দেশে ফিরেছে প্রায় ২০,০০০ বাংলাদেশি। ইরাকের মসুল পুনর্দখলে নিল সরকারি বাহিনী। আইএসের কথিত খিলাফতের পতন ঘোষণা প্রধানমন্ত্রীর। এবং তাইওয়ানের কাছে ১৪০ কোটি মার্কিন ডলারের অস্ত্র বিক্রির সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। হুমকির মুখে পড়বে চীন মার্কিন সম্পর্ক, মন্তব্য বেইজিংয়ের। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি জুনায়েদ আল হাবিব। ৬ মুসলিম দেশের নাগরিকদের মার্কিন ভিসা দেওয়ার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের নতুন নীতিমালাকে চ্যালেঞ্জ করে হাওয়াই রাজ্যের আদালতে মামলা দায়ের করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা আংশিক কার্যকর হয়। এখন থেকে যুক্তরাষ্ট্রে বসবাসরত নির্ধারিত ৬ দেশের নাগরিকদের নিকট আত্মীয়রা কেবল ভিসা পাবেন। তবে এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে মার্কিন নাগরিকদের পাশাপাশি বিভিন্ন দেশের অভিবাসীরা। ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার বিরোধিতা করে বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে বিক্ষোভ করেন মার্কিনরা। একে বর্ণবাদী আচরণ উল্লেখ করে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। যুক্তরাষ্ট্রে অভিবাসী প্রবেশ সীমিত করার বিরুদ্ধে সোচ্চার হতে সবার প্রতি আহ্বান জানান তারা। বিক্ষোভ কর্মসূচির পাশেই অস্থায়ী আইনি সহায়তা কেন্দ্র খুলে বসেন বিভিন্ন নাগরিক অধিকার সংগঠনের নেতাকর্মী ও আইনজীবীরা। শুধু লস অ্যাঞ্জেলেস নয়, ডালাস, নিউ ইয়র্ক সহ বিভিন্ন বিমানবন্দরেই নেওয়া হয়েছে এমন উদ্যোগ। যারা এদেশে প্রবেশের ক্ষেত্রে বাধার সম্মুখীন হবেন তারা যাতে আইনি লড়াই করতে পারেন সেজন্যই আমাদের এই উদ্যোগ। সুপ্রিম কোর্টের রায়ের সুযোগ নিয়ে ট্রাম্প প্রশাসন যাতে অভিবাসীদের ঢালাওভাবে আটকাতে না পারে সেজন্য আমরা নজরদারি অব্যাহত রাখব। জনসাধারণ ঐক্যবদ্ধ থাকলে সরকারের একার পক্ষে কারো সঙ্গে অনিয়ম করার ক্ষমতা নেই। মার্কিন সরকারের অভিবাসী প্রবেশ শিথিল করার বিরুদ্ধে এরই মধ্যে মার্কিন নাগরিকরা তাদের অবস্থান তুলে ধরেছেন। এর মধ্যেই ভিসা দেওয়ার ক্ষেত্রে প্রশাসনের নতুন নীতিকে চ্যালেঞ্জ করে হাওয়াই ফেডারেল আদালতে মামলা হয়েছে। যুক্তরাষ্ট্রে প্রবেশে মার্কিন নাগরিকদের আত্মীয়দের আলাদা তালিকা তৈরির বিষয়ে আগামী সোমবারের মধ্যে সরকারকে ব্যাখ্যা দিতে বলেছেন বিচারপতি ডেরিক ওয়াটসন। ঘোষিত নীতি অনুযায়ী ৬টি মুসলিম প্রধান দেশের যেসব নাগরিক ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস করছেন তাদের বাবা মা, স্বামী স্ত্রী, হবু জীবনসঙ্গী, ছেলে মেয়ে, ভাই বোন, সৎ ভাই বোনকে ভিসা দেয়া হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে বসবাসরত নির্ধারিত দেশের নাগরিকদের দাদা দাদি, নাতি নাতনি, ভাতিজা, চাচা চাচি এবং খালা খালুদের ভিসা দেয়া হবে না বলে জানানো হয়। এর ফলে সিরিয়া, ইয়েমেন, লিবিয়া, সুদান, সোমালিয়া ও ইরানের অভিবাসীদের ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণে কঠোরতা আরোপের পাশাপাশি শরণার্থীদেরও প্রবেশাধিকার সীমিত করা হলো। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। সৌদি আরবে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমার মেয়াদ আরও ৩০ দিন বাড়িয়েছে দেশটির সরকার। বেঁধে দেওয়া সময়ে অবৈধরা সৌদি ত্যাগ করলে তাদের কোনো সাজা ভোগ করতে হবে না। বৃহস্পতিবার সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানায়। এর আগে অবৈধ অভিবাসীদের জন্য ৯০ দিনের সাধারণ ক্ষমা ঘোষণা করে সৌদি প্রশাসন, যার মেয়াদ শেষ হয় ২৭ জুন। নতুন এই ঘোষণায় লক্ষাধিক অবৈধ প্রবাসী সৌদি আরব ত্যাগ করেছেন বলে জানা গেছে। এর মধ্যে বাংলাদেশ দূতাবাস থেকে ১৯,৮৩৩ জন অবৈধভাবে থাকা বাংলাদেশি সাধারণ ক্ষমার সুযোগে সৌদি আরব ত্যাগ করেছেন। নতুন ক্ষমার মেয়াদ ২৫শে জুন থেকে ২৪শে জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে। এদিকে সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের পরিবার ও তাদের অধীনস্থ ব্যক্তিদের ইকামা ফি মাসে ১০০ রিয়াল হিসেবে বছরে ১,২০০ রিয়াল নির্ধারণ করেছে সৌদি অর্থ মন্ত্রণালয়। ২০১৮ সালের জুলাই মাসে তা দ্বিগুণ করা হবে বলেও জানানো হয়। দীর্ঘ ৮ মাস লড়াইয়ের পর মসুলের বিখ্যাত নুরি মসজিদের ধ্বংসাবশেষ দখলের পর তথাকথিত আইএসের খিলাফতের পতন ঘোষণা করেছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। বৃহস্পতিবার ইরাকি নিরাপত্তা বাহিনী আল নুরি মসজিদ ও এর আশপাশের এলাকা পুনর্দখল নেয়ার ঘোষণা দেয়। একই দিন আইএসের হাতে বন্দী ইয়াজিদি শিশু সহ অন্তত ২০ বেসামরিককে উদ্ধার করে যৌথ বাহিনী। এদিকে মসুল নগরী আইএস মুক্ত করার পর নিরাপত্তা বাহিনীর সহায়তায় বাড়ি ঘরে ফিরতে শুরু করেছে পালিয়ে যাওয়া সাধারণ মানুষ।
জঙ্গি গোষ্ঠী আইএসের সঙ্গে টানা ৮ মাসের দীর্ঘ লড়াইয়ের পর বৃহস্পতিবার ঐতিহাসিক আল নুরি মসজিদের ধ্বংসাবশেষ পুনর্দখলে নেয় ইরাকি বাহিনী। তবে এখনও সীমিত অঞ্চলে আইএস লড়াই চালিয়ে যাচ্ছে উল্লেখ করে অচিরেই যুদ্ধ শেষ হওয়ার কথা জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। এই মসজিদটা দখলে নেওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ঐতিহাসিক মসজিদ থেকেই আইএস তাদের কথিত খিলাফত ঘোষণা করেছিল। আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা আজ তাদের সেই খিলাফতের ইতি টানলো। এটা আমাদের জন্য অনেক বড় অর্জন। এরপরই এক টুইটার বার্তায় আইএসের খেলাফতের পতন ঘোষণা করেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। সামরিক বাহিনীর প্রশংসা করে আবাদি বলেন, আইএসের শেষ সদস্যকে হত্যা অথবা বিচারের মুখোমুখি করা পর্যন্ত এ যুদ্ধ চলবে। 2014 সালের জুন মাসে ইরাকের দ্বিতীয় বড় শহর মসুল দখলে নেয়ার পর এই আল নুরি মসজিদ থেকে খেলাফতের ঘোষণা দেন আইএস নেতা আবু বকর আল বাগদাদি। এর মধ্য দিয়ে গঠিত হয় ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দ্য লেভান্ট বা ISIL, যা সংক্ষেপে আইএস নামে বেশি পরিচিত পায়। পরে 2016 সালের অক্টোবরে মার্কিন জোটের সহায়তায় সেখানে আইএস বিরোধী অভিযানে নামে ইরাকি যৌথ বাহিনী। একই দিন আইএসের হাতে বন্দী ইয়াজিদি শিশুসহ অন্তত 20 জন বেসামরিক নাগরিককে উদ্ধার করে যৌথ বাহিনী। তাদের আইএস নিয়ন্ত্রিত একটি হাসপাতালে বন্দী রাখা হয়েছিল বলে জানানো হয়। আইএস জঙ্গিরা আমাদের দীর্ঘদিন বন্দী রেখেছিল। তারা কোনো খাবার দেয়নি, এমনকি খাওয়ার পানিও দেওয়া হতো সীমিত পরিমাণ। আমাদের প্রতিবেশীদের 3 মাস আগে নিরাপত্তা বাহিনী আইএসের কাছ থেকে মুক্ত করেছে, কিন্তু আমরা সেখান থেকে পালিয়ে আসতে পারিনি। সৃষ্টিকর্তা ও নিরাপত্তা বাহিনীকে অনেক ধন্যবাদ, তারা দীর্ঘদিন পর আমাদের জিম্মি দশা থেকে মুক্ত করেছে। এদিকে মসুল নগরীর বিভিন্ন এলাকায় একের পর এক আইএস মুক্ত হওয়ায় সামরিক বাহিনীর সহায়তায় বাড়িঘরে ফিরতে শুরু করেছে সেখান থেকে পালিয়ে আসা সাধারণ মানুষ। কেবল বৃহস্পতিবারই কয়েকশো মানুষ সামরিক বাহিনীর ট্রাকে করে বাড়িঘরে ফিরে যায়। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। গরুর মাংস বহন করায় ভারতের ঝাড়খণ্ডে গণপিটুনিতে আরো এক মুসলমানের মৃত্যু, জড়িতদের খুঁজছে পুলিশ। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচিতে সহযোগিতার অভিযোগে চীনের 2 জন নাগরিক ও দেশটির এক শিপিং কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মুচিং ড্যানিয়েল গ্লোবাল ইউনিটি শিপিং কোম্পানি লিমিটেড এবং সু উই ও লি হং রি নামে 2 ব্যক্তির নাম উল্লেখ করেন। এছাড়াও ব্যাংক অব ড্যানডং নামের একটি আর্থিক প্রতিষ্ঠানকে পিয়ংইয়ং এর অর্থ পাচারের জন্য অভিযুক্ত করা হয়। মুনচিং আরো বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে অবৈধভাবে আর্থিক লেনদেনকারীদের খুঁজে বের করতে ওয়াশিংটন ও বেইজিং একসঙ্গে কাজ করছে। আগামী সপ্তাহে জার্মানিতে অনুষ্ঠিতব্য G20 সম্মেলনে চীন সহ অন্যান্য দেশগুলোকে পিয়ংইয়ং এর সঙ্গে অবৈধভাবে বাণিজ্য না করার আহ্বান জানানো হবে বলেও জানান তিনি। Could the sanction be adjusted to fit onto? But a U.S. intelligence official tells CNN Kim's constantly fine-tuning his missile. তাইওয়ানের কাছে 140 কোটি মার্কিন ডলারের অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। এই পরিকল্পনার বিষয়ে এরই মধ্যে মার্কিন কংগ্রেসকে অবহিত করা হয়েছে বলেও জানানো হয়। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে কথা জানান মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হেদার নয়ার্ট। এ সময় তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র দীর্ঘদিনের এক চীন নীতিতে কোনো পরিবর্তন আসবে না বলেও আশ্বস্ত করেন তিনি। এদিকে তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির এ সিদ্ধান্তে বেইজিং ওয়াশিংটন সম্পর্ক হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত চুই তিয়ানকাই। বৃহস্পতিবার ওয়াশিংটনে চীনা দূতাবাস ভবনে সাংবাদিকদের একথা বলেন তিনি। গত এপ্রিলে চীনা প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফরের পর ওয়াশিংটন বেইজিং সম্পর্কে যে নতুন দিগন্তের সূচনার সম্ভাবনা দেখা দিয়েছিল, তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির সিদ্ধান্তে তা বাধাগ্রস্ত হবে বলেও আশঙ্কা করেন তিনি। বেশ কয়েকটি চীনা কোম্পানির বিরুদ্ধে অবরোধ আরোপ সহ সম্প্রতি তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির যে সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন, তা চীন ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক আস্থা ও বিশ্বাসকে হুমকির মুখে ফেলবে। ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্ত আমাদেরকে হতাশ করেছে। আমরা আশা করব দুদেশের কূটনৈতিক সম্পর্কের স্বার্থে তারা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। ঐতিহাসিক হংকং সফরে দেশটির বৃহত্তম সামরিক কুচকাওয়াজ পরিদর্শন করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। কুচকাওয়াজ অংশ নেন প্রায় 3000 সেনা সদস্য। এ সময় একটি জিপে করে কুচকাওয়াজ পরিদর্শন করেন জিনপিং। 1997 সালে তৎকালীন ব্রিটিশ সরকার চীনের কাছে ব্রিটেনকে হস্তান্তরের পর এটি সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজ। এছাড়াও এদিন হংকং এর বিদায়ী প্রধান নির্বাহী লিউং চুন ইং এর সঙ্গে দেখা করেন চীনা প্রেসিডেন্ট।
বৃহস্পতিবার শি জিনপিং এর সফরের প্রথম দিনে হংকংয়ের প্যালেস মিউজিয়ামের উন্নয়নে সেখানকার ওয়েস্ট কাওলুন কালচারাল অথরিটির সঙ্গে এক চুক্তি সই করেছে বেইজিং প্যালেস মিউজিয়াম। এদিকে চীনের প্রেসিডেন্টের হংকং সফরের প্রতিবাদে গত বুধবারে এক বিক্ষোভ সমাবেশ থেকে গ্রেফতারকৃত কয়েকজন বিক্ষোভকারীকে শুক্রবার ছেড়ে দিয়েছে হংকং পুলিশ। আগামী সপ্তাহে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 7 ও 8 জুলাই জার্মানিতে অনুষ্ঠিত G20 সম্মেলনের পার্শ্ব বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে এই দুই নেতার। চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন সময় তাকে রুশ প্রেসিডেন্টের প্রশংসা করতে দেখা যায়। পুতিনও মার্কিন প্রেসিডেন্টের প্রশংসা করেন, কিন্তু সম্প্রতি সিরিয়া বিষয়ে রুশ মার্কিন দ্বন্দ্ব চরমে পৌঁছায়, পাশাপাশি দুদেশের দূরত্ব তৈরি হয়। এরপরও তাদের মধ্যে একটি ফলপ্রসূ বৈঠকের মধ্য দিয়ে সাম্প্রতিক বিভিন্ন বিষয়ের সমাধান আসবে বলে আশা প্রকাশ করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল। বৃহস্পতিবার তিনি মস্কোর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। ইয়েমেনে হাউথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় 6 সৌদি সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার সৌদি আরবের দক্ষিণাঞ্চলের নাজরান এলাকার আল শাবাকা সেনা ক্যাম্পে হামলা চালায় হাউথি বিদ্রোহীরা। একই দিন দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাহিনী এবং হাউথি আনসারুল্লাহ যোদ্ধাদের মধ্যে সিরওয়া জেলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর আগে বুধবার দুপক্ষের সংঘাতে 14 হাউথি সিরীয় সরকারের বিরুদ্ধে পর্যবেক্ষণ সংস্থার রাসায়নিক হামলার অভিযোগ ও তথ্য প্রমাণের বিষয়ে দামেস্কো নীরব ভূমিকা পালন করা এর কড়া সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, গত 4 এপ্রিল সিরিয়ার ইদলিবে দেশটির সরকারি বাহিনীর হামলায় বিষাক্ত সারিন গ্যাস ব্যবহার করা হয়েছে বলে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা OPCW বারবার অভিযোগ করে আসলেও আসাদ সরকার প্রথম থেকেই তা অস্বীকার করে আসছে। এদিন রাসায়নিক হামলার বিষয়ে OPCW নতুন করে আরও একটি তদন্ত রিপোর্ট প্রকাশ করায় সংস্থাটির প্রশংসা করে মার্কিন পররাষ্ট্র দফতর। এদিকে আসাদ সরকারই গত এপ্রিলে ওই রাসায়নিক হামলার জন্য দায়ী বলে মন্তব্য করেছে ব্রিটেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেন, রাসায়নিক হামলার বিষয়ে পর্যবেক্ষণ সংস্থাগুলোর কাছে যেসব তথ্য প্রমাণ রয়েছে তাতে ব্রিটিশ সরকার মোটামুটি নিশ্চিত আসাদ সরকারই হামলা চালিয়েছে। Obviously been trying to lead to hold to account the people who are responsible for dropping. সংকট সমাধানে সৌদি আরব সহ তার মিত্র রাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনায় বসতে কাতার প্রস্তুত বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। তিনি বলেন, কাতার সবসময় আলোচনার দুয়ার খোলা রাখলেও নিজ দেশের সার্বভৌমত্বের সঙ্গে কখনোই আপোষ করা হবে না। যুক্তরাষ্ট্র সফরে গিয়ে এক সংবাদ সম্মেলনে কাতারের এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংকট সমাধানের জন্য সৌদি আরব যে 13টি শর্ত দিয়েছে তা বাস্তবায়নযোগ্য নয়। সৌদি আরবের দেয়া 13টি শর্তের জবাব দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও কুয়েতের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান থানি। এদিকে জাতিসংঘে মার্কিন প্রতিনিধি নিকি হ্যালি বলেছেন, উপসাগরীয় অঞ্চলের যে সংকট দেখা দিয়েছে তাতে সব পক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, এই মুহূর্তে কাতারের উচিত হামাসকে অর্থ দেয়া বন্ধ করা। সংকট সমাধান গালফ কাউন্সিলের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে এই দাবিগুলো অযৌক্তিক ও সময়সীমা বেঁধে দেয়া কাতারের সার্বভৌমত্বের প্রতি আঘাত। বহির্বিশ্বের হস্তক্ষেপ ঠেকাতেই আমরা গালফ কাউন্সিল গঠন করি, কিন্তু হুমকি যখন ভেতরেই তখন এই জোট দুর্বল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। দোহা সবসময় যৌক্তিক বিষয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে। সাবেক সৌদি যুবরাজ মোহাম্মদ বিন নায়েফকে লোহিত সাগরে পারে জেদ্দা শহরে নিজ বাসভবনে বন্দী রাখার খবর নাকচ করে দিয়েছে দেশটির এক কর্মকর্তা। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে ওই কর্মকর্তা বলেন, সাবেক যুবরাজকে নিয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা পুরোপুরি অসত্য ও ভিত্তিহীন। সম্প্রতি মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়, মোহাম্মদ বিন সালমানকে যুবরাজ ঘোষণা করার পর সাবেক যুবরাজ নায়েফকে প্রাসাদে আটকে রাখা হয়েছে। 2015 সালে বাদশাহ আব্দুল আজিজের মৃত্যুর পর তৎকালীন যুবরাজ মুকরিন বিন আব্দুল আজিজের বদলে মোহাম্মদ বিন নায়েফকে যুবরাজ মনোনীত করা হয়। তিনি দেশটির প্রথম উপ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। রাশিয়ার সাবেক উপ প্রধানমন্ত্রী ও বিরোধী নেতা বরিস নেমৎসভ হত্যাকাণ্ডের ঘটনায় 5 ব্যক্তিকে অভিযুক্ত করেছেন দেশটির একটি আদালত। 2 বছর আগে হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত 5 ব্যক্তির জড়িত থাকার প্রমাণ পেয়েছে
12 সদস্য বিশিষ্ট রুশ জুরি। যদিও এই ঘটনার মূল পরিকল্পনাকারীকে এখনও গ্রেফতার করতে না পারায় বিচার কাজ এখনও অসমাপ্ত রয়েছে বলেও জানানো হয়। টানা 3 দিনের শুনানি শেষে বৃহস্পতিবার ওই 5 ব্যক্তিকে অভিযুক্ত করে রায় দেয় আদালত। 2015 সালের 27 ফেব্রুয়ারি হেঁটে বাড়ি ফেরার পথে মস্কোয় গুলি করে হত্যা করা হয় কট্টর পুতিন বিরোধী হিসেবে পরিচিত বরিস নেমৎসভকে। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। নিউ ইয়র্কের মেট্রো রেল যোগাযোগ উন্নয়নের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ রাজ্য গভর্নরের। প্রবাসী সহ স্থানীয় যাত্রীদের স্বস্তি প্রকাশ। পাকিস্তানের পারাচিনার শহরে জনগণের নিরাপত্তার দাবিতে সাধারণ মানুষের বিক্ষোভে পুলিশের গুলিতে 3 জন নিহত হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে আন্দোলনের তীব্রতা আরও বেড়ে যায়। কর্তৃপক্ষ জানায় বৃহস্পতিবারে ওই বিক্ষোভে অন্তত 70,000 মানুষ অংশ নেয়। এর আগে গত শুক্রবার শহরের একটি জনাকীর্ণ মার্কেটে জোড়া বোমা হামলায় 75 জন নিহত হয়, যাদের অধিকাংশই শিয়া মতাবলম্বী। নিহতদের পরিবারের জন্য 10 লাখ এবং আহতদের পরিবারের জন্য 50,000 রুপি ক্ষতিপূরণ ঘোষণা করায় পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের তীব্র সমালোচনা করেন বিক্ষোভকারীরা। এ সময় তারা নিজেদের নিরাপত্তার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী এবং সেনা প্রধানকে তাদের শহরে এসে সেখানকার ভয়াবহতা দেখার আহ্বান জানান। গরুর মাংস বহন করায় ভারতের আরও একজনকে জীবন দিতে হলো। বৃহস্পতিবার ঝাড়খণ্ডের রামগড় জেলায় গাড়িতে মাংস বহনের অভিযোগে উগ্রবাদী হিন্দুদের গণপিটুনির শিকার হন 45 বছর বয়সের একজন মুসলমান। স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিলেও সেখানেই মারা যান আলিমুদ্দিন আকা আসগর আলী নামের ওই ব্যবসায়ী। তার মারুতি গাড়িটিও পুড়িয়ে দেয় কথিত গোরক্ষকরা। মুসলমানদের উপর হামলার প্রতিবাদে ভারতের বিভিন্ন শহরে বিক্ষোভ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গো রক্ষার নামে মানুষ হত্যা বন্ধের নির্দেশের পরপরই হত্যাকাণ্ডের খবর পাওয়া যায়। এর আগে গত মঙ্গলবার গরু জবাই করায় এক মুসলমানকে মারধরের পাশাপাশি তার ঘরবাড়ি পুড়িয়ে দেয় কট্টরপন্থীরা। 2010 সাল থেকে পর্যন্ত ভারতে গরু সংক্রান্ত সহিংসতায় 25 জন মুসলমানের মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গ ভাগ করে আলাদা রাজ্য গড়ার কোনো দাবি কখনোই মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের ভাগ্যের চক্রান্তের পেছনে বিজেপি দায়ী বলেও অভিযোগ তার। দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং ছাড়াও তরাই ডুয়ার্স নিয়ে আলাদা গোর্খাল্যান্ড রাজ্য গঠনের দাবিতে গত প্রায় 2 সপ্তাহ ধরে সেখানে রক্তাক্ত আন্দোলন চলছে। বৃহস্পতিবার কলকাতায় এক অনুষ্ঠানে ওই আন্দোলনের বিরুদ্ধে নিজের অবস্থানের কথা জানিয়ে মমতা বলেন, কাশ্মীর সমস্যার সমাধান করতে না পেরে কেন্দ্রীয় সরকার এখন পশ্চিমবঙ্গকে ভাগ করার চক্রান্ত করছে, যা কোনোদিনই সফল হতে দেয়া হবে না। দার্জিলিং ছাড়াও ভারত জুড়ে এক কর নীতি নিয়েও এদিন বিজেপি সরকারের কঠোর সমালোচনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তুমি কাশ্মীর ঠিক করতে পারছো না, কাশ্মীর তোমার অশান্ত, টোটাল ফেলিওর। তুমি দার্জিলিং এ উকিঝুঁকি মারছো আর শিখিয়ে দিচ্ছ বাংলা ভাগ জীবনে করতে দেবো না, শেষ বিন্দু পর্যন্ত থাকতে বাংলা ভাগ হবে না, হবে না, হবে না। আমি ইউনাইটেড ইন্ডিয়ার পক্ষে আজ নয়, চিরকাল এটা আমার স্ট্যান্ড। অত্যাধুনিক অস্ত্রসজ্জিত চীনের সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ পানিতে ভাসানো হয়েছে। 1000 টনের ডেস্ট্রয়ারে রয়েছে নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র, জাহাজ এবং ডুবোজাহাজ বিধ্বংসী ব্যবস্থা। কোন কোন সংবাদ মাধ্যম একে রাশিয়ার সবচেয়ে বড় এবং সবচেয়ে আধুনিক ডেস্ট্রয়ার হিসেবে উল্লেখ করেছে। সাংহাইয়ের জিয়াংগান শিপইয়ার্ড থেকে বুধবার জাহাজটি পানিতে নামানো হয়। সাগর, ভূমি বা আকাশের লক্ষ্যবস্তু নির্ভুলভাবে নির্ধারণ করতে বিশাল এই ডেস্ট্রয়ার ব্যবহার করবে অত্যাধুনিক ফেজ অ্যারে রাডার। এটি পানিতে নামানোর মধ্য দিয়ে যুদ্ধজাহাজ উন্নয়নের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করল চীন। which can collect and process enemy electronic activity, such as radars, communications, and jamming. The ship also has 112 vertical launch system cells, which hold... রাশিয়ার জ্বালানি, সামরিক ও অর্থনৈতিক খাতে আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরও 6 মাস বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন। মিনস্ক চুক্তি বাস্তবায়নে রাশিয়ার তেমন কোনো অগ্রগতি না হওয়ায় দেশটির উপর নিষেধাজ্ঞা মেয়াদ বাড়াচ্ছে ইইউ। ক্রিমিয়া ও ইউক্রেন ইস্যুতে 2014 সাল থেকে রাশিয়ার উপর চলছে ইইউ নিষেধাজ্ঞার খড়গ। পাল্টা জবাবে ইউর খাদ্যপণ্যের উপরও নিষেধাজ্ঞা আরোপ করে রুশ সরকার। এর পরিবর্তে অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর উপর জোর দিচ্ছে রুশ সরকার।
নিউ ইয়র্কের মেট্রো রেল ব্যবস্থাকে ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ উল্লেখ করে চলাচলে সতর্কতা জারি করেছে রাজ্য গভর্নর অ্যান্ড্রু কুমো। ম্যানহাটনে ট্রানজিট কনফারেন্সে এই জরুরি অবস্থা জারি করে গভর্নর। তিনি বলেন, সাবওয়ে ব্যবস্থাপনাকে যথোপযুক্ত ও নিরাপদ করতে আগামী 30 দিনের মধ্যে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি MTA কে পুনর্গঠনের পরিকল্পনা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। গভর্নরের এমন ঘোষণায় স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসীরা। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিস্তুর রিপোর্ট। 1904 সালে তৈরি নিউ ইয়র্কের সাবওয়ে ব্যবস্থাকে অত্যাধুনিক করতে বৃহস্পতিবার নিউ ইয়র্কের ম্যানহাটনে ট্রানজিট চ্যালেঞ্জ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করা হয়। এতে টোকিও, প্যারিস, লন্ডন, ইস্তাম্বুল, বেজিং সহ বিশ্বের বড় বড় শহরগুলোর গণপরিবহন বিশেষজ্ঞরা অংশ নেন। এ সময় নিউ ইয়র্কের সাবওয়ে ব্যবস্থাকে যুগোপযোগী করে গড়ে তোলার কথা জানান নিউ ইয়র্ক মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি MTA এর প্রধান জোসেফ লোটা। বর্তমান অচলাবস্থা কাটিয়ে নিউ ইয়র্কের সাবওয়ে ব্যবস্থাকে যুগোপযোগী করতে অঙ্গীকারবদ্ধ আমরা। এই ব্যাপারে 30 দিনের মধ্যেই কর্মপরিকল্পনা নির্ধারণে উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে সাবওয়ে ব্যবস্থার জীর্ণদশার কথা স্বীকার করে তা উন্নয়নে তাৎক্ষণিকভাবে $1 বিলিয়ন অর্থ ব্যয়ের ঘোষণা দেন নিউ ইয়র্ক গভর্নর অ্যান্ড্রু কুমো। সম্প্রতি প্যান স্টেশনে একের পর এক দুর্ঘটনায় চরম দুর্ভোগের শিকার নগরবাসী। মেরামতের জন্য লাইন বন্ধের প্রভাব পড়েছে পুরো ব্যবস্থাতেই। আমরা উপলব্ধি করতে পারছি পুরো ব্যবস্থা ভেঙে পড়ার পরিণতি কি। 70 ও 80-র দশকে সাবওয়ে ব্যবস্থাপনা খারাপ ছিল, কিন্তু বর্তমান জীর্ণদশা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুততম সময়ের মধ্যে অবস্থার পরিবর্তনে সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সাবওয়ের জীর্ণদশায় দুর্ভোগের কথা জানান প্রবাসী বাংলাদেশিরাও। পাশাপাশি গভর্নরের এমন পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেন তারা। আমাদের গভর্নর যে ডিসিশনটা নিয়েছেন এটা অবশ্যই জরুরি ছিল, কারণ আমাদের সাবওয়ে অলমোস্ট 115 years old। সাবওয়েটা সত্যি ঝুঁকিপূর্ণ এবং বহু পুরনো। এখানে চলাচল সত্যি নির্বিঘ্নে চলাচল করাটা একটা টেনশনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সাবওয়ের ব্যবস্থা লাস্ট 40-50 বছর যাবৎ খুবই বাজে অবস্থা, যেটার টেকনিক্যাল কাজ প্রতি সপ্তাহে উইকেন্ডে হয়ে থাকে এবং এটার সংস্কার কাজটা আসলে জরুরি হয়ে দাঁড়িয়েছে, এটা করা উচিত। নিউ ইয়র্কে মোট 24টি রুটে 469টি সাবওয়ে স্টেশন নাগরিক সেবা দিয়ে আসছে। প্রতিদিন গড়ে 6 লাখ মানুষ যাতায়াতের জন্য সাবওয়ে ব্যবহার করে থাকেন। শিহাবুদ্দিন কিস্তু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কার্যকর হল যুক্তরাষ্ট্রের 6 মুসলিম দেশের আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা। ভিসা দেওয়ার ক্ষেত্রে মার্কিন প্রশাসনের নতুন নীতিকে চ্যালেঞ্জ করে হাওয়াই আদালতে মামলা। সৌদি আরবে অবৈধভাবে বসবাসরতদের জন্য সাধারণ ক্ষমার মেয়াদ বাড়ল আরও 30 দিন। এর মধ্যে দেশে ফিরেছে প্রায় 20,000 বাংলাদেশি। ইরাকের মসুল পুনর্দখলে নিল সরকারি বাহিনী। আইএসের কথিত খিলাফতের পতন ঘোষণা প্রধানমন্ত্রীর। এবং তাইওয়ানের কাছে 140 কোটি মার্কিন ডলারের অস্ত্র বিক্রির সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। হুমকির মুখে পড়বে চীন মার্কিন সম্পর্ক, মন্তব্য বেইজিং এর। এ ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।